আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা 40 থেকে 42 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। হাসপাতাল চত্বরে মানুষের ঢল নেমেছে। আসমিনের দলের কয়েকশো লোক এসে জমা হয়েছে সেখানে। সবার চেহারায় তীব্র ক্ষোভ বিদ্যমান। সাধারণ জনগণও এসেছে। অনেকে এসেছে তামাশা দেখতে, আবার অনেকে প্রিয় নেতার খারাপ সময় ছুটে এসেছে তাকে একটু সান্ত্বনার বাণী শোনাতে। অমি, সানভি, আশিয়ান, বাহাদুর সবার অবস্থা ভয়ঙ্কর খারাপ। আসমিন, নূর, আমজাদ চৌধুরী আর সুখকে নিয়ে হসপিটাল পৌঁছাতে পৌঁছাতে নিজেই স্ট্রোক করে বসেছে। তাকে হসপিটালাইজড করতে হয়েছে সবার আগে। পরিস্থিতি দেখে সানভি পাগলের মতো কান্না করছে। কিছুক্ষণ পর পর হাত পা ছেড়ে বসে পড়ছে। হাতে পায়ে সামান্যটুকু শক্তিও পাচ্ছে না সে। বাহাদুরের মতো শক্তপোক্ত মানুষটাও বিধ্বস্ত চোখে শুধু ফেলফেল করে এদিক সেদিক তাকাচ্ছে। অমি আর আশিয়ান পাগলের মতো একবার নূরের কাছে যাচ্ছে তো একবার পাখির কাছে যাচ্ছে। আসমিনের কেবিনের সামনে কাউকে অ্যালাউ করছে না ডাক্তার। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা কড়া পাহারায় আছে। পুরো হসপিটাল পুলিশের লোকেরা ঘিরে রেখেছে। তদন্ত কমিটি বসেছে। পুরো শহরে কারফিউ জারি হওয়ার মতো অবস্থা। আমজাদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। নূরের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পেটের মধ্যে কয়েকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করার ফলে খাদ্যনালী অনেকটা কেটে গিয়েছে। নূরের অপারেশন চলছে। বাঁচার আশা ক্ষীণ। পাখি এখন কিছুটা ভালো আছে। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে। রফিক তার সিকিউরিটি টিমের 5 জনের লাশ সমস্ত ফর্মালিটি শেষ করে পরিবারের হাতে হস্তান্তর করেছে। মায়া বেগমের লাশ মর্গে রাখা হয়েছে। পোস্টমর্টেম করার পরে তাকে দাফন করা হবে। অমি আপাতত পোস্টমর্টেম করতে নিষেধ করেছে। আসমিনের অনুমতি ছাড়া সে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আসমিন এখন কিছু বলার অবস্থায় নেই। আশিয়ান নিজের লোকদের লাগিয়ে দিয়েছে হামলাকারীকে খুঁজে বের করার জন্য। শুভ্র মুখটা রক্তজবার মতো লাল লাল হয়ে আছে। তার চিৎকারে হসপিটালের স্টাফরাও কেঁপে কেঁপে উঠছে। আমি ওদের চাই মিজান। আকাশ থেকে আনবে না পাতাল থেকে আনবে আমি জানি না। আমি আজকের দিন শেষ হওয়ার আগেই সব কয়টাকে আমার চোখের সামনে দেখতে চাই। কে করেছে, কেন করেছে তার কোনো এক্সপ্লেশন চাই না। আমার ওদের আমার সামনে চাই, পুরোপুরি জ্যান্ত। একটা আঁচড়ও যেন ওদের গায়ে না লাগে, বুঝেছো? চিৎকার করে মিজান ভয়ে জড়সড় হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে স্যার। আশিয়ান ফোন রেখে অপারেশন থিয়েটারের দিকে ছলছল চোখে একবার তাকালো। বাহাদুর অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আশিয়ান গম্ভীর গলায় বাহাদুরকে বলল, বাহাদুর, আমাদের ব্যক্তিগত গার্ডটা যদি নাও থাকে তবুও এরকম হামলা হওয়ার কথা নয়। সরকারি ফোর্স তো ছিল, তাদের থাকা অবস্থায় এরকম হামলা হলো তোমার কি মনে হয়? বাহাদুর বনিতা না করে সরাসরি বলল, 25 জন পুলিশের মধ্যে 12 জন অজ্ঞান ছিল স্যার। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 13 জন মারা গেছে স্যার। কেউ তাদের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। তাদের খাবার যারা তৈরি করত তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। আশিয়ান একবার দূরে এদিক ওদিক ছুটতে থাকা অমির দিকে তাকালো। অমির সবসময় এমন শান্ত থাকা তাকে বারবার ভাবিয়ে তোলে। মায়ের পেটে একসাথে থাকা সত্ত্বেও তারা দুজন কত ভিন্ন। সে পাখিকে নিয়ে সে পাগলের মতো ব্যবহার করেছে। তার হুঙ্কারে ডাক্তাররা পাখিকে ধরতেও ভয় পাচ্ছিল। অবশেষে কয়েকজন সিনিয়র ডাক্তার এসে তাকে সামলেছে। নূর আর সুখকে নিয়ে আসার পর যখন আসমিন অসুস্থ হয়ে গেল তখন আশিয়ান উন্মাদের মতো করেছে। সানভি তো হাউমাউ করে কেঁদে দিয়েছে। কিন্তু অমি ছিল শান্ত। সবাইকে সামলে নিজের দায়িত্বগুলো কত সহজেই না পাগল করে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ চলছে। মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর পরিবারের উপর হামলা করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পরিবারের এই অবস্থা দেখে আসমিন জাইন চৌধুরী নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানিয়েছেন। 3 দিন পর জ্ঞান ফিরেছে আসমিনের। পুরো সময়টা পরিবারের সদস্য ছাড়া আর কাউকে অ্যালাউ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব আর ডিবি পুলিশ সারাক্ষণ পাহারায় আছে। সাংবাদিকরা দিনরাত হসপিটালের নিচে কাটিয়ে দিচ্ছে লাইভ নিউজ করে। এই পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি। তবে আশিয়ান লারা আর তার বাবাকে তুলে এনেছে। সেদিন বাড়িতে লারা এসেছিল, তা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। কিন্তু মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর বাড়িতে হামলা করার মতো কলিজা লারা বা তার বাবার এখনও হয়নি। এর পিছনে অন্য কারো হাত আছে নিশ্চিত। পেয়াদাদের সমাদর করলে রাজার নাম বের করা যাবে। একজন মাফিয়া হিসাবে আশিয়ান বড় নিষ্ঠুর। তার নিষ্ঠুরতার সিরিয়াল কিলারদেরও হার মানায়।
আশমিন জ্ঞান ফেরার পর থেকে শুধু মেয়েদের দেখতে চাইছে। সুখ এখনো পুরোপুরি সুস্থ, তবে পাখির কপালে দুটো সেলাই পড়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশমিনের কাছে সুখকে এনে দিল সানভি। ডাক্তার আশমিনকে বেশি কথা বলতেও নড়াচড়া করতে নিষেধ করেছে। আশমিন সুখকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগমের কথা জিজ্ঞেস করলেও নূরের কথা একবারও জিজ্ঞেস করেনি আশমিন। উপরে অভিমান থাকলে মনে মনে সে অস্থির হয়ে উঠেছে নূরের জন্য। সানভি বোধ হয় আশমিনের মনের কথা বুঝতে পারলো, তাই নিজে থেকে নূরের অবস্থার কথা জানালো আশমিনকে। নূরের সার্জারি হয়ে গেছে, আপাতত সব ঠিক হলেও নূরের সুস্থ হওয়া সময় সাপেক্ষ ব্যাপার। শারীরিক যন্ত্রণা ঠিক কতটা সহ্য করতে পারবে তাও দেখার বিষয়। প্রতিদিন তার খাদ্যনালী 2বার করে ড্রেসিং করতে হবে, তাই অপারেশন হলেও পেট সেলাই করা হয়নি। খাদ্যনালী প্রায় 70% কেটে গিয়েছিল। নূরের এখনও জ্ঞান ফিরেনি। বেঁচে গেলেও সুস্থ হওয়াটা তার জন্য একটা চ্যালেঞ্জ। আশমিন স্তব্ধ হয়ে গেল। তার কলিজাটা মনে হয় কেউ বারবার খণ্ড খণ্ড করছে। সব পরিস্থিতিতে শান্ত থাকা মানুষটা মেয়েকে বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সানভির চোখের কোণেও পানি জমেছে। আশমিনের সামনে কান্নাকাটি করা সম্পূর্ণ নিষেধ। সানভি আশমিনকে আশ্বস্ত করলো সবাই ঠিক আছে। আশমিন অসহায় চোখে সানভির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমার এত অসহায় লাগছে কেন সান? আমি কেন আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না? আমার পাখি, নূর, বাবা না জানি কতটা অসহায় ছিল তখন। ওরা আমাকে খুঁজেছে সান, আমার নাম ধরে ডেকেছে ও, হয়তো বাঁচার আশায়। আর আমি এসি রুমে আয়েশ করে বসেছিলাম। আমার পাখিকেও ওরা আঘাত করেছে। মায়া আন্টিকে মেরে ফেলেছে সান। আমি কি ব্যর্থ ছেলে, ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ বাবা? আমি ওদের সুরক্ষা দিয়ে পারিনি সান। আমার নজর রাখা উচিত ছিল। আশমিনের এমন তীব্র অসহায় গলা শুনে সানভির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কোনো রকম সান্ত্বনা না দিয়ে শক্ত গলায় বলল, আমরা কাউকে ছাড়বো না স্যার। ওদের দেহের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিব কার কলিজায় ওরা হাত দিয়েছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, একটাকেও ছাড়বো না। আশমিন চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা মাথায় যা করার করতে হবে। আশিয়ানের সামনে মিটমিট করে হাসছে লারা। লারার বাবার মুখেও ক্রূর হাসি। আশিয়ান ভ্রুকুচকে বিরক্ত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। আশমিনের নিষেধ না থাকলে এতক্ষণে এদের লীলা খেলা সাঙ্গ হয়ে যেত। আশিয়ান দুদিকে মাথা ঝাঁকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। মাথা হালকা উঁচু করে অসহায় গলায় বলল, এভাবে হেসো না লারা সোনা, আমার চুলকানি হয়। হাত নিষ্পিস করে তোমার ড্রাকুলার মতো মুখটা ভেঙে দিতে ইচ্ছে করে তো সোনা। আমি আবার মেয়েদের গায়ে হাত তুলি না বাবু। এই রড চলবে তো? হাতের রডটা দেখিয়ে। লারা মুখটা পাংশুটে হয়ে গেল। আশিয়ানকে বুঝতে না দিয়ে মুচকি হেসে বলল, আমাকে তুমি কিছুই করতে পারবে না। আমাদের গায়ে একটা টোকা লাগলেও তোমার সৎ মায়ের মাথা ঝাঁঝরা করে দেবে। আশিয়ান অলস হাই তুলল। এই মুহূর্তে রাগের মাত্রা তার আকাশসম। হাতের রডটা এদিক সেদিক ঘুরিয়ে হুট করেই লারার বাবার গায়ে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করা শুরু করলো। আচমকা আক্রমণে লারার বাবা দিশা হারিয়ে ফেলল। কয়েক সেকেন্ড পর আর্তনাদ করে উঠল সে। লারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। হুঁশ ফিরতে এসে চিৎকার করে আশিয়ানকে থামাতে বলল, হুমকি দিয়ে বলল, পাপাকে ছেড়ে দাও আশিয়ান, কেন নিজে ধ্বংস ডেকে আনছো? কাদের সাথে লাগতে যাচ্ছ সে দেন আছে? ওরা তোমাকে শেষ করে দিবে। আমাদের সাথে হাত মেলাও, নিজের প্রতিশোধও নিতে পারবে, সমস্ত সম্পত্তিও তোমার হয়ে যাবে। আশিয়ান থেমে গেল। হাঁপাতে হাঁপাতে গাড় বাঁকা করে লারার দিকে তাকালো। লারা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। হাত পা থরথর করে কাঁপছে। আশিয়ান লারার ঘামে ভিজে যাওয়া মুখের দিকে তাকিয়ে ক্রূর হাসলো। রডটা নিচে ফেলে আহ্লাদি গলায় বলল, ভয় পেও না সোনা, আমি ভালো ছেলে। তোমার কথা শুনে একটু হাত চালাতে ইচ্ছে হয়েছিল, আমি কিন্তু বেশি জোরে মারিনি। কিছুক্ষণ জোরে শ্বাস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার আমাকে ভিখারি মনে হয় বাবু? আমাকে চেনো না? আমি কাউকে ভয় পাই? আল্লাহ ছাড়া আর কে আছে আমাকে ধ্বংস করার? আর বাকি রইল মিসেস শিকদারের কথা, তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মরলো কি বাঁচলো আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমাদের কি হবে জান? আমি তো তোমাদের ছোট ছোট পিস করব, তখন তোমাদের কে বাঁচাবে শোনা? এর চেয়ে ভালো তাদের ঠিকানাটা আমাকে দিয়ে দাও বাবু। ঠোঁট উঁচু করে চুমু দেখিয়ে লারা ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। তার বাবার অবস্থা করুন, মনে হয় না বেশিক্ষণ বেঁচে থাকবে। আশিয়ান লারাকে চুপ থাকতে দেখে আফসোসের স্বরে বলল, ভাইয়ের হাতের আদর খেতে চাইছো বুঝি? আহা শোনা, আমিও কিন্তু কম আদর করতে জানি না। টেস্ট করতে চাও? আশমিন
আশমিন আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে। সুখকে সামলানো মুশকিল হয়ে পড়েছে তাদের জন্য। মায়া বেগম থাকলে অবশ্য সুখকে সামলাতে পারতো। আশমিনের বুক ভার হয়ে এলো মায়া বেগমের কথা মনে হতেই। এই মানুষটাকে সে অকারণেই ভালোবাসে। মানুষটাও তাকে আগলে রেখেছিল নিজের ছেলের মতো। আজ সেই মানুষটাই নেই। সুখকে লুবানা সামলাচ্ছে। আজ সকালে সে কানাডা থেকে ফিরেছে। আরও কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে সে কোনোভাবেই দূরে থাকতে পারেনি। লুবানা তাদের জন্য বরাদ্দকৃত কেবিনে গিয়ে বসলো। আশমিন নূরের কেবিনের সামনে এখনো দাঁড়িয়ে। আমজাদ চৌধুরী এখন মোটামুটি সুস্থ। তাকে নর্মাল কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু নূরের অবস্থার কোনো উন্নতি হয়নি। আশমিন নূরের জ্ঞান ফেরার অপেক্ষায় আছে। লারার সাথে কথা বলা আর না বলা সমান, সে জানে। উপর মহলে কারোর হাত আছে এতে সে নিশ্চিত। তারা মাফিয়াদের ব্যবহার করেছে, তার জালে সবগুলো আটকে শুধু জাল গুটিয়ে আনার অপেক্ষা। ততক্ষণ তারা নিজেদের মুক্ত ভেবে সাঁতার কাটতে থাকুক। এখন পরিবার থেকে এক মুহূর্ত দূরে থাকা সম্ভব নয়। সব সময় সে এখানেই থাকবে। তার আপন মানুষগুলো চোখের সামনে রাখবে সব সময়। হাসপাতালের নিরাপত্তার জন্য সর্বত্র র্যাব আর ডিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে আশমিন কাউকে ভরসা করছে না। সর্ষের মতোই বুদ্ধ আছে, তাই হাসপাতাল থেকে এক পাও নড়ছে না সে। পরিবারই যদি না থাকে, প্রতিশোধ নিয়ে কি হবে? সবগুলোকে হাজার ভাগ করলেও তো তাদের ফিরে পাওয়া যাবে না। স্যার, লারার বাবা মারা গেছে। আশমিন কিছু বলল না। দরজার ছোট্ট গ্লাস দিয়ে নূরের উপর চোখ রেখেই বলল, টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও। অবশ্যই লারার সামনে করবে। সানবি দেরি করলো না, দ্রুত প্রস্থান করলো। অমি পাখির কাছেই সারাদিন থাকে। 2 ঘন্টা অফিস সামলে বাকি সময়টা পাখির কেবিনেই কাটিয়ে দেয়। নূরের জন্য এখন আশমিন আছে। সেও প্রয়োজনে সাহায্য করে আশমিনকে। রাতে আশমিন 2 মেয়েকে সাথে নিয়ে পাখির কেবিনে শুয়ে পড়ে। পাখির বেড অবশ্য আলাদা। সবার সময়গুলো দুর্বিষহ হয়ে উঠেছে। আশমিন আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। যাদের সাথে তার মনের কথাগুলো খুলে রাখে, তারা কেউই তো কথা বলার অবস্থায় নেই। এখন আশমিনের সামনে একটা শব্দ করতেও সবাই ভয় পায়। পুলিশের তদন্ত অনুযায়ী আশমিনের বাসায় কয়েকজন মাফিয়া এক হয়ে প্ল্যান মাফিক আক্রমণ করেন। আশমিনের জন্য তাদের কয়েকশো কোটি টাকা লোকসান হয়েছে। সেই ক্ষোভ থেকেই তারা আশমিনের পরিবারের উপর আক্রমণ করে। সিকিউরিটিতে থাকা কয়েকজন পুলিশকে হাত করে বাড়ির ভিতরে ঢুকে তারা জড়িত থাকা পুলিশ সদস্যরা বাকিদের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলে। কয়েকজন বাঁচলেও সবাই বাঁচতে পারেনি। ওই নারী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের রিপোর্ট শুনে আশমিন কিছু বলল না। ইশারায় তাদের বেরিয়ে যেতে বলল। অমি ক্লান্ত গলায় বলল, ওদের পুলিশ কাস্টাডিতে রাখা যাবে না স্যার। কামিনী ম্যামের বিষয়টা তাহলে সামনে চলে আসতে পারে। আশমিন চুপ করে চোখ বন্ধ করে রইল। এর মধ্যেই একজন নার্স হন্তদন্ত হয়ে এসে বলল, স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। আশমিন দ্রুত পায়ে চলে গেল নূরের কেবিনে। নূর চোখ পিটপিট করে তাকিয়ে আছে। কয়েকদিনে পুতুলের মতো মুখটা কেমন কালো হয়ে গেছে। কেউ দেখবে বলে না, দেখলে বলবে না এই মেয়েটা দুধের মতো ফর্সা। আশমিন নিচু হয়ে নূরের কপালে চুমু খেলো। নূরের চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত গলায় বলল, আমাদের মেয়েরা ঠিক আছে। এখন শুধু তুমি ঠিক হয়ে যাও। আমি তোমার চিন্তায় শুকিয়ে যাচ্ছি বউ। নূর ঠোঁট হালকা বাঁকা করে ফেললো। কপালে ভাঁজ ফেলে পুনরায় চোখ বুজে রইল। শরীর ব্যথায় অবসর জোগাড়, কথা বলার অবস্থায় নেই। না হলে 2 কথা শুনিয়ে দিত। আশমিন একটা চেয়ার টেনে নূরের হাত ধরে বসে পড়ল। পরপর কয়েকটা চুমু খেয়ে নূরের হাতটা নিজের গালে লাগিয়ে বসে রইল। নূর কোমল স্বরে। নূর নিজের চোখ দুটো টেনে খুলে আশমিনের দিকে তাকালো। আশমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমি খুব অভাবী নূর, একেবারে ভিখারির মতো অভাবী। আমার জীবনে ভালোবাসা, স্নেহ, যত্ন এগুলো করার মতো কখনোই কেউ ছিল না। আমি বড্ড লোভী জানো। আমার একটা পরিবারের বড় লোভ নূর, ভালোবাসার কাঙ্গাল আমি। আগে আমার কোনো পরিবার ছিল না, এখন তোমরা আছো। তুমি আছো, আমার মেয়েরা আছে। তোমাদের ছাড়া আমি শূন্য বরাবর। আমার জন্য হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি মনের জোর হারিয়ে ফেলো না। আমি আছি তোমার পাশে। তুমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার বাবুদের আম্মু। আমার তোমাকে চাই, আমার বুকে চাই। খুব দ্রুত টুইন্স ছেলের বাবা হতে চাই। আমার প্রেম পেলে আমি কি করব বলো? তুমি ছাড়া কি আমার আর কেউ আছে? 2 সেকেন্ডের জন্য অক্সিজেন মাস্কটা খুলে একটা চুমু খাবো। রাগ করো না, নিঃশ্বাসটা একটু আটকে রাখো বউ। আজ 8 দিন হয়ে গেছে চুমু খাই না। আশমিন সত্যি সত্যি অক্সিজেন মাস্ক খুলে নূরের ঠোঁটে চুমু খেলো। নূর হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে মাস্কটা আবার ঠিকঠাক লাগিয়ে দিল। নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সুখ পাখি তোমার পথ চেয়ে বসে আছে নূর। সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসো, আমরা সবাই তোমার পাশে আছি। আশমিন কথা শেষ করে নূরের মাথায় হাত বুলিয়ে দিতেই একজন নার্স এসে নক করলো। আশমিন ভুরু কুঁচকে তাকালো সেদিকে।
নার্সটি কাচুমাচু করে বলল, স্যার ডক্টর চেক আপ করতে আসবে এখন, ম্যামকে ড্রেসিং করতে হবে। আসমিন অসহায় চোখে তাকালো নূরের দিকে। নূরের যন্ত্রণার কথা চিন্তা করে তার বুকের ব্যথা বাড়তে লাগলো। ডক্টর তাকে টেনশন করতে পুরোপুরি নিষেধ করেছে, অথচ তার মাথায় দেশের টেনশন, জনগণের টেনশন, দলের টেনশন, বইয়ের টেনশন, বাবা আর মেয়েদের টেনশন। মন্ত্রী হয়ে সে টেনশন করবে না, এটা কিভাবে হতে পারে? আসমিন সব চিন্তা বাদ দিয়ে নূরের দিকে গভীর চোখে তাকালো। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখটায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ভয় পেও না বউ, খারাপ সময় কেটে যাবে, যন্ত্রণা কমে ঘাও শুকিয়ে যাবে। তবে যারা এই কাজ করেছে তারাও পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমাদের দিকে তাকিয়ে এই খারাপ সময়টুকু সহ্য করে নাও। বিশ্বাস করো, যদি সম্ভব হতো তাহলে তোমার সকল যন্ত্রণা আমি নিয়ে নিতাম। তোমাকে এভাবে দেখা আমার কাছে এর চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণার। নূর মলিন হাসলো, চোখ বুজে আসমিনকে আশ্বস্ত করলো সে ঠিক আছে। আসমিন নূরের কপালে আরেকবার চুমু খেয়ে কেবিন ত্যাগ করলো। নূরের কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয়, এখানে থাকলে হয়তো নিজেই আবার অসুস্থ হয়ে যাবে। আসমিন আমজাদ চৌধুরীর কেবিনে ঢুকে তার বেডের পাশে বসে পড়ল। আমজাদ চৌধুরী আধশোয়া হয়ে বসে আছে। আসমিনকে দেখে নড়ে চড়ে বসলো আমজাদ চৌধুরী। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, কেমন আছো আব্বু? আমজাদ চৌধুরী শান্ত গলায় বলল, ভালো। আসমিন তপ্ত শ্বাস ফেলল, দৃষ্টির নিচের দিকে রেখে মলিন গলায় বলল, মায়া আন্টির দাফনের ব্যবস্থা করতে হবে আব্বু, বডি ডিকম্পোস্ট হওয়া শুরু হয়েছে। আসমিনের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে তাকালেন। সবার সুস্থতার খবর পেলেও মায়া বেগমের কোনো খবর কেউ তাকে বলেনি। আমজাদ চৌধুরী সানভির কাছে জানতে চেয়েছিল কয়েকবার, সানভি বারবার এড়িয়ে গেছে। খারাপ লাগছে আব্বু? আমজাদ চৌধুরী নিজেকে সামলে চোখ সরিয়ে নিল। তার খারাপ লাগছে মায়া বেগমের জন্য। লাগা উচিত, সত্যিকার অর্থে স্ত্রী সেই ছিল তোমার। মিসেস চৌধুরী ছিল নামে মাত্র, অথচ দেখো মিসেস চৌধুরী তোমার সাথে যা করেছে তুমিও ঠিক একই কাজ মায়া আন্টির সাথে করলে। সে তার স্বামীর বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়েই দুনিয়া ছেড়েছে। অন্ততপক্ষে তার জন্য দুফোঁটা চোখের পানি ফেলতে পারো। বাড়িতে একটা কুকুর থাকলেও মানুষের তার উপর মায়া জমে যায়। তিনি একজন মানুষ ছিলেন আব্বু, আমরা তাকে ভালোবাসা তো দূর, একজন মানুষ হিসেবে সম্মানটুকুও করতে পারিনি। অথচ আমাদের জন্য সে নিজের জীবনটা দিয়ে দিল। এত ঋণ কিভাবে শোধ করবো আব্বু? আমজাদ চৌধুরী নিশ্চুপ হয়ে আছে, কিছু বলার নেই তার। সে মায়া বেগমের সাথে কখনো ভালো করে কথাও বলেনি, সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। অথচ মায়া বেগম তার সব দায়িত্ব পালন করেছে, তার বকার আগেই সবকিছু তার সামনে হাজির করেছে। অথচ তার পরিবর্তে সে বারবার তাকে অপমান করেছে। আসমিন আর কিছু বলল না, নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আসমিন বেরিয়ে যেতেই আমজাদ চৌধুরীর চোখ দিয়ে দুফোঁটা পানি পেরিয়ে গেল। আসমিন অমিকে নিয়ে বেরিয়ে গেল আসিয়ানের আস্তানার দিকে। আসিয়ান নাফিসা শিকদারের খোঁজ পেয়েছে কাল, আজ আসমিন যাবে সেখানে। কোনো রকম সিকিউরিটি ছাড়া সবার চোখের আড়ালে বেরিয়েছে আসমিন। যেখানে যাবে সেখানে সরকারি সিকিউরিটি নেওয়া মানে শত্রুর কানে নিজ দায়িত্বে খবর পৌঁছে দেওয়া। আসমিন বেরিয়ে যেতেই অমি সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আসিয়ান সিগারেট টান দিয়ে লারার দিকে তাকিয়ে বুড়ো উঁচু করলো। লারার অবস্থা পানিবিহীন মাছের মতো, 2 দিন গলায় খাবার তো দূর, পানিও জোটেনি। আসিয়ান সিগারেট নিচে ফেলে পা দুলাতে লাগলো। তার যখন মেজাজ খারাপ থাকে তখন সে অস্বাভাবিকভাবে পা দুলায়। আসিয়ান পা থামিয়ে গম্ভীর গলায় বলল, শোনো জান, আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় আছি। ভাই আসছে বুঝলে, ভাই যখন তোমাকে আদর করবে আমার কিন্তু তখন সহ্য হবে না। আমি আবার খুব পজিটিভ, রেগে তোমাকে একটু মারধর করলে রাগ করবে না কিন্তু, ঠিক আছে সোনা? লারা নিবু নিবু চোখে তাকালো আসিয়ানের দিকে। আসিয়ান সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে, যেন প্রেমিকার প্রতারণার অপেক্ষায় আছে। কখন প্রেমিকা প্রতারণা করবে আর কখন সে হাত চালাবে। তুমি আমার ভালোবাসা বুঝলা না জান। জান্স শয়তানি হেসে। ঠিক 8 ঘন্টা পরে আসমিন এসে হাজির হলো। দ্রুত পায়ে এসে সোজাসুজি লারার সামনে বসে পড়লো। লারার জ্ঞান নেই। আসমিন বিরক্ত হলো, হাঁক ডেকে সানভিকে ডাকলো, সান বেবিকে তুলে দাও। কতদিন তার সুরেলা গলায় কথা শুনি না, শুনতে ইচ্ছে করছে তো। সানভি ক্লান্ত পায়ে পাশের রুম থেকে বেরিয়ে এলো। লারার বাবার লাশ গুম করে এখানেই থেকে গিয়েছে সে। আসিয়ানের বিশ্বাস নেই, কখন আবার লারাকেও মেরে দেয় ঠিক নেই। আসিয়ানকে তার সুস্থ মানুষ মনে হয় না, অনেকটা সাইকোবাব আছে তার মধ্যে। সানভি ঢুলু ঢুলু পায়ে এক বালতি পানি এনে লারার দিকে ছুঁড়ে মারল। কয়েক সেকেন্ড পর লারা পিটপিট করে চোখ খুলল। লারা বেবি, এ কি অবস্থা তোমার? আহা কি নির্দয় ওরা, তাই বলে এভাবে মারবে? গালের একপাশে তো এখনো দাগই পড়েনি ভালো করে। বলতে বলতেই ঠাটিয়ে এক চর বসালো মহিলা গার্ড। আসমিন তার দিকে তাকিয়ে মুচকি হাসলো, হাসি হাসি মুখ করে বলল, এজন্যই তোমাকে এত ভালো লাগে জেনি, না বলতেই সব বুঝে যাও। অমিন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আসিয়ান নিজের আধ খাওয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা এগিয়ে দিল। অমি সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। চোখ লারার উপর স্থির রেখেই হাত বাড়িয়ে ক্যানটা নিল।
লারার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লারার দিকে। শুভ্র মুখখানা লাল হতে শুরু করেছে। লারার অবস্থা প্রচন্ড খারাপ। আশমিন 3 আঙ্গুলের সাহায্যে লারার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে আর কে ছিল? সোজা সাপটা জবাব দিবি। কোনো হাঙ্কি পাঙ্কি না, না হলে তোকে জ্যান্ত টুকরো টুকরো করবো। মাইন্ড ইট। লারা শুধু ঠোঁট নেড়ে কয়েকজন পুলিশ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াকের নাম বলল। আশমিন লারার গাল ছেড়ে দিল। আশিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, একে জ্যান্ত পুঁতে দে। কার কলিজায় হাত দিয়েছে তা ওকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিবি। আশিয়ান মাথা নাড়িয়ে সায় জানালো। সানভি আর অমি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আশমিন সানভিকে আশিয়ানের সাথে থাকতে বলে অমিকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে বসে রাগে ফুঁসছে আশমিন। সবগুলোকে নিজ হাতে কাফন পরাবে সে। অমির দিকে তাকিয়ে নিজের পরিকল্পনা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিল আশমিন। অমি সহজ গলায় বলল, তারা সবাই খুব বড় মাপের মানুষ স্যার, ঝামেলা হতে পারে। আপনি এখনো শপথ গ্রহণ করেননি, একটু অপেক্ষা করা যেত না? না অমি, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, সুযোগ পেলেই সবল মারতে আসবে। এবার না হয় তাদের বিনাশ হোক। প্রশ্ন যখন পরিবারের, আশমিন জাইন চৌধুরী তখন ক্ষমতার ধার ধারে না। এই ছিল ইটপাটকেলের 40 থেকে 42 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।